হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম মাই চ্যানেল অনলাইন টিউশন সেন্টার। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের করাবো ক্লাস 9-এর অঙ্ক বইয়ের কোষে দেখি 1.3-এর 4, 5, 6, 7 এবং 8-এর দাগের অঙ্কগুলো। তো তোমরা এখনও যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও, যাতে আমার এই ভিডিওগুলো তোমাদের কাছে সবার থেকে আগে পৌঁছয়। তো 4-এর দাগের অঙ্কটা কি বলেছে? 4টি সংখ্যা লিখি যাদের দশমিকে বিস্তার অসীম ও অনাবৃত। তো 4টে সংখ্যা লিখতে হবে যাদের দশমিক বিস্তারটা হবে অসীম এবং অনাবৃত। তো 4 নম্বর অঙ্কটায় একটা শব্দ উল্লেখ আছে, সেটা হচ্ছে অনাবৃত। তো ভাগ যখন আমরা করব তখন দেখবে যখন উত্তর কিছু কিছু উত্তর আছে যেগুলো কিন্তু মেলে না, এবং কিছু কিছু উত্তর আছে সেগুলো মিলে যায়। যে উত্তরগুলো মিলে যায় সেগুলোকে আমরা বলি সসীম দশমিক বিস্তার, এবং যে উত্তরগুলো মেলে না সেগুলোকে আমরা বলি অসীম দশমিক বিস্তার। তো এই অসীম দশমিক বিস্তারের মধ্যে কিন্তু দুটো ভাগ আছে, একটা আবৃত এবং আরেকটা হচ্ছে অনাবৃত। তো আমরা এই আবৃত এবং অনাবৃতটাকে প্রথমে একটু বুঝে নেব। তো আমি একটা ভাগ করছি, দেখো। যদি 5কে আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে প্রথমে দুবার যাচ্ছে, থাকছে 1। এবার দশমিক দিয়ে আমরা 0 নিয়ে নিলাম এবং 5 দুগুণে 10। দেখো এক্ষেত্রে কিন্তু আমাদের ভাগটা মিলে গেল এবং আমরা একটা নির্দিষ্ট উত্তর পেয়ে গেলাম, সেটা হচ্ছে 2.5। তো এই ক্ষেত্রে এই ভাগটাকে কিন্তু আমরা কি বলবো? সসীম দশমিক বিস্তার। এটা হচ্ছে সসীম। কিন্তু যদি কোনো ক্ষেত্রে ভাগের ক্ষেত্রে যদি আমাদের উত্তরটা ঠিক এমন হয়, ধরো 0.23678 এইভাবে যদি চলতেই থাকে, এইভাবে যদি ভাগটা আমাদের চলতেই থাকে, তাহলে তাকে আমরা কিন্তু সসীম দশমিক বিস্তার বলবো না, তাকে আমরা বলবো অসীম দশমিক বিস্তার। আবার ধরো কোনো ক্ষেত্রে যদি উত্তর 0.222 এইভাবে যদি পরপর 2 আসতেই থাকে বা অন্য কোনো একটা সংখ্যা বারবার আসতেই থাকে, তাহলে কিন্তু আমরা সেই সংখ্যাটাকে আর বারবার লিখি না। যে সংখ্যাটা বারবার আসছে তার মাথায় কিন্তু আমরা কি দিই? পৌনপুনিক বা আবৃত দশমিক দিয়ে দিই। তো এই ক্ষেত্রে ভালো মতো বুঝবে যে দশমিকের ঠিক পরের ঘর থেকেই যখন পৌনপুনিক বা আবৃত দশমিক শুরু হচ্ছে, দশমিকের পরের ঘর থেকেই যখন পৌনপুনিক বা আবৃত দশমিক শুরু হবে, তখন তাকে বলা হবে আবৃত। অর্থাৎ এটা হলো আবৃত। এবং যখন দশমিকের ঠিক পরের ঘর থেকেই পৌনপুনিক বা আবৃত দশমিক শুরু হবে না, তখন তাকে বলা হবে অনাবৃত। অর্থাৎ এই ক্ষেত্রে যেমন ওপরে যে আমি সংখ্যাটা লিখেছি সেটা কিন্তু অনাবৃত। সেটা হচ্ছে অনাবৃত। তো আরেকটা জিনিস জানতে হবে যে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা কি নিয়ে গঠিত হয়। তো মূলদ সংখ্যা গঠিত হয় সবসময় অসীম এবং আবৃত নিয়ে। অসীম ও আবৃত। তো মূলদ সংখ্যা সবসময় গঠিত হয় অসীম এবং আবৃত নিয়ে, এবং অমূলদ সংখ্যা সবসময় গঠিত হয় অসীম এবং অনাবৃত নিয়ে। অসীম ও অনাবৃত। তো বোঝা গেল মূলদ সংখ্যা সবসময় গঠিত হবে অসীম ও আবৃত নিয়ে, এবং অমূলদ সংখ্যা গঠিত হবে অসীম ও অনাবৃত নিয়ে। তো আমাদের এই 4 নম্বরের উত্তরটা জানতে চেয়েছে অসীম ও অনাবৃত 4টি সংখ্যা। তো আমরা যদি অসীম ও অনাবৃত সংখ্যা মানে যদি জানি যে অমূলদ সংখ্যা, তাহলে কিন্তু আমরা অসীম ও অনাবৃতর জায়গায় আমরা যদি 4টে অমূলদ সংখ্যা বের করি, তাহলে কিন্তু আমাদের উত্তরটা বেরিয়ে যাচ্ছে।
তো আমরা সবাই জানি যে অমূলদ সংখ্যা কোনগুলো। অমূলদ সংখ্যা কোনগুলো? যে সংখ্যাগুলোকে সব থেকে বেশি ক্ষেত্রে যেটা, যে অমূলদ সংখ্যা হলো যে সংখ্যাগুলোর বর্গমূল নির্ণয় করা যায় না, তাকে বলা হয় অমূলদ সংখ্যা। তো এক্ষেত্রে আমাদের কিন্তু 4টে অমূলদ সংখ্যা বের করলেই আমাদের উত্তরটা বেরিয়ে যাবে। তো 4টি অসীম ও অনাবৃত সংখ্যা কোনগুলো হবে? 4টি অমূলদ সংখ্যা। তো অমূলদ সংখ্যা ধরো আমি লিখছি √3 এর বর্গমূল করা যায় না। আরেকটা ধরো √5 এর বর্গমূল করা যায় না। √7 এবং √17, তোমরা অন্য কিছু লিখতে পারো। তো দেখো √3, √5, √7 এবং √17 এমন সংখ্যা লিখতে হবে যাদের বর্গমূল করা যায় না। তো বোঝা গেল 4-এর অঙ্কটা, যে 4টি অসীম ও অনাবৃত সংখ্যা হলো কোনগুলো? যে 4টি অমূলদ সংখ্যা। আমরা 4টি অমূলদ সংখ্যা লিখে নিয়েছি। ওকে। তো 5 নম্বরটা কি বলেছে দেখো, 5/7 ও 9/7 এর মধ্যে 3টি ভিন্ন অমূলদ সংখ্যা লিখি। অর্থাৎ এই 5/7 এবং 9/7 এর মধ্যে আমাদেরকে 3টি ভিন্ন অমূলদ সংখ্যা লিখতে হবে। তো 5-এর দাগের প্রথম ভগ্নাংশটা আছে 5/7। তো আমরা প্রথমেই এটাকে ভাগ করে নেব। দেখো 5কে তো 7 দিয়ে যাচ্ছে না, সেই কারণে আমরা 0 দিয়ে একটা 0 নিয়ে নিলাম। তো কতবার যাবে দেখো, 7 বার যাবে। 7 সাথে হচ্ছে 49, থাকছে কত 1, দশমিক আছে বলে 0। এইবার যাবে হলো 1 বার, 7 একে 7। তো এবার থাকছে 3, দশমিকের জন্য 0। এবার যাবে হচ্ছে দেখো 4 বার, 4 সাথে হচ্ছে 28, থাকছে হচ্ছে 2, দশমিকের জন্য 0। এবার যাবে হচ্ছে 2 বার, 7 দুগুণে হচ্ছে 14, থাকছে হলো 6। এবার দশমিকের জন্য আবার 0। এবার কতবার যাবে, 8 বার, 7 8 হচ্ছে 56, থাকছে কত 4, দশমিকের জন্য 0। এবার আবার কতবার যাবে দেখো, 5 বার, 5 সাথে হচ্ছে 35, থাকছে কত 5, দশমিকের জন্য 0। এবার আবার কতবার যাবে দেখো, 7 বার, 7 সাথে 49, থাকছে 1। তো দেখো এখানে কিন্তু এই যে 7 যে সংখ্যাটা, এটা কিন্তু আবার এখানে রিপিট করে গেল। তো যখনই রিপিট করে যাবে তখন কিন্তু আমরা সেটাকে লিখবো না। আর যে সংখ্যাটা রিপিট করে যাবে তার মাথায় আমরা একটা আবৃত দশমিক বা পৌনঃপুনিক দিয়ে দেব, এবং যে ঘরটায় রিপিট করেছে তার যে আগের ঘরটা অর্থাৎ 5, তার মাথাতেও কিন্তু আমরা একটা পৌনঃপুনিক বা আবৃত দশমিক দিয়ে দেব। বোঝা গেল? তাহলে এই ভাগের রেজাল্টটা কিন্তু আমরা এটা পেলাম। তো এর পরের ভগ্নাংশটা আছে 9/7। এই 9/7কেও আমরা ভাগ করে নেব প্রথমে। তো প্রথমে একবার যাবে, 7 একে 7, থাকছে কত 2, দশমিক দিয়ে 0। এবার যাচ্ছে 2 বার, 7 দুগুণে হচ্ছে 14, থাকছে 6, দশমিকের জন্য 0। এবার 8 বার, 7 8 হচ্ছে 56, থাকছে 4, দশমিকের জন্য হচ্ছে 0। এবার যাবে 5 বার, 5 সাথে হচ্ছে 35, থাকছে কত 5, দশমিকের জন্য 0। এবার যাচ্ছে 7 বার, 7 সাথে 49, থাকছে 1, দশমিকের জন্য 0। এবার যাবে 1 বার, 7 একে 7, থাকছে হলো 3, দশমিকের জন্য 0। এবার যাবে হলো 4 বার, 4 সাথে হচ্ছে 28, থাকছে কত 2, দশমিকের জন্য 0। এবার দেখো আবার যাবে 2 বার, 7 দুগুণে হচ্ছে 14, থাকছে 6। দেখো এইবার কিন্তু আবার এই 2 যে সংখ্যাটা সেটা কিন্তু এখানে রিপিট করে গেল, সেই কারণে 2কে আমরা আর লিখবো না। যেটাকে না লিখবো অর্থাৎ যে সংখ্যাটা রিপিট করে গেল তার উপরে কিন্তু আমরা একটা পৌনঃপুনিক বা আবৃত দশমিক দেব, এবং যেখানে যে ঘরে রিপিট করলো তার যে আগের ঘর অর্থাৎ 4, তার উপরেও কিন্তু আমরা একটা পৌনঃপুনিক বা আবৃত দশমিক দিয়ে দেব। এইবার কি বলেছে দেখো, 5/7 এবং 9/7 এর মধ্যে কি বলেছে,
তিনটি ভিন্ন অমূলত সংখ্যা লিখি। তো দেখো এটার ভাগের রেজাল্ট কিন্তু আমাদের এটা বেরিয়েছে এবং এটার ভাগের রেজাল্ট কিন্তু আমাদের এটা বেরিয়েছে। এইবার আমাদেরকে এই যে দুটো সংখ্যা আছে এই দুটো সংখ্যার মাঝখানে তিনটি ভিন্ন অমূলত সংখ্যা বের করতে হবে। তো এই দুটোর মধ্যে দেখো এটা কিন্তু ছোট এবং এটা বড়। দেখো এটা কেন ছোট, তার কারণ এটা 0 দিয়ে শুরু হচ্ছে, 0 দশমিক, আর এটা কিন্তু 1 দশমিক, তার মানে এটা ছোট এবং এটা বড়। তো আমাদেরকে এমন তিনটে অমূলত সংখ্যা বের করতে হবে যেটা হবে এই সংখ্যার থেকে বড় এবং ঠিক এই সংখ্যার থেকে ছোট। তো আমি লিখে নিচ্ছি, দেখো ঠিক এইখানে লিখছি, তিনটি ভিন্ন অমূলত সংখ্যা। দেখো তিনটি অমূলত সংখ্যা কি হবে, এর থেকে বড় হতে হবে এবং এর থেকে ছোট হতে হবে। তো আমরা একটা লিখছি 0.7, এর থেকে বড় যেহেতু, তো 1 এর জায়গায় ধর আমরা 2 দিয়ে দিলাম, 720, আবার 7200, আবার 72000, এরপরে না এই ডট 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 দিয়ে দেবে। অমূলত সংখ্যা এভাবেই লিখতে হয় যে দুটো সংখ্যা তারপর একটা জিরো, আবার সংখ্যা দুটো জিরো, আবার সংখ্যা তিনটে জিরো, এইভাবে লিখে লিখে এরকম ডট ডট দিয়ে দেবে। তো আরেকটা ধরো কি লেখা যায়, 0.7 এর জায়গায় ধরো 8 বসাচ্ছি, 810, 8100, 81000, এইভাবে ডট 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 দিয়ে দেবে। তো আরেকটা কি লেখা যায়, ধরো 0.8 এর জায়গায় 9 লিখছি, 910, 9100, 9100, ডট 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 ডট। তো বোঝা গেল তো, আমি এখানে লাইন টেনে দিচ্ছি। তো বোঝা গেল, প্রথমে আমাদের ভগ্নাংশগুলোকে ভাগ করে নিতে হবে, এটাকে যেমন ভাগ করলাম এবং এটাকে ভাগ করলাম, তারপরে আমাদের যে দুটো রেজাল্ট বেরোবে, ভাগফল যে বেরোবে, সেই ভাগফলের মধ্যে থেকে আমাদেরকে কিন্তু তিনটে অমূলত সংখ্যা লিখতে হবে। তো অমূলত সংখ্যার নিয়ম হচ্ছে দুটো সংখ্যা একটা জিরো, তারপরে আবার সংখ্যা দুটো জিরো, আবার সংখ্যা তিনটে জিরো, তারপর ডট ডট, এইভাবে অমূলত সংখ্যাগুলো কিন্তু লিখতে হয়। তো এই হয়ে গেল তোমাদের 5। 6 নম্বরটা কি বলেছে, 3/7 ও 1/11 এর মধ্যে দুটি ভিন্ন অমূলত সংখ্যা লিখি। তো দেখো 6 নম্বর অঙ্কটাও একই, এখানে অন্য দুটো ভগ্নাংশ আছে, তাদের মধ্যে থেকে দুটো অমূলত সংখ্যা বের করতে বলেছে। তো প্রথমের ভগ্নাংশটা কত আছে দেখো, 3/7। তো একইভাবে আমরা ভাগ করে নেব। দেখো 3কে তো 7 দিয়ে যাচ্ছে না, সেই কারণে 0 দিয়ে 0, এবার যাবে হলো 4 বার, 4 সাথে হচ্ছে 28, থাকছে হচ্ছে 2, দশমিকের জন্য 0, যাবে হলো দুবার, 7 দুগুণে হচ্ছে 14, থাকছে কত 6, দশমিকের জন্য 0, 8 বার, 7 8 56, থাকতে হচ্ছে 4, দশমিকের জন্য 0। তো এবার যাবে হচ্ছে তোমার 5 বার, 5 সাথে হচ্ছে 35, থাকছে হচ্ছে 5, দশমিকের জন্য 0। এবার যাবে হলো 7 বার, 7 সাথে 49, থাকবে হচ্ছে 1, দশমিকের জন্য 0। এবার যাবে হলো 1 বার, 7 একে 7, থাকছে 3, দশমিক আছে বলে 0। এবার যাবে হলো 4 বার, 4 সাথে 28, থাকছে হচ্ছে 2। তো দেখো এই 4 সংখ্যাটা কিন্তু আবার রিপিট করে গেল, সেই কারণে 4 আর লিখলাম না। এবার 4 রিপিট করেছে বলে 4-এর মাথায় আমরা পৌনঃপুনিক বা আবৃত দশমিক দিয়ে দিলাম, এবং শেষের যে ঘর আছে সেই ঘরটাতেও, অর্থাৎ 1-এর উপরেও আমরা আবৃত দশমিক দিয়ে দিলাম। তো এরপরের ভগ্নাংশটা আছে দেখো 1/11, 1/11। তো আমরা ভাগ করে নেব। দেখো প্রথমে এই দশমিক দিয়ে একটা 0, তো দেখো একটা 0 নেওয়ার পরেও কিন্তু 11 দিয়ে যাচ্ছে না, সেই কারণে আরেকটা 0 দিয়ে 0। এইবার যাবে হলো 9 বার, 9 11 হচ্ছে 99, থাকছে হচ্ছে 1, দশমিকের জন্য 0, দেখো তাও যাচ্ছে না, তো আরেকটা 0 দিয়ে আমরা 0, দেখো 0 কিন্তু এখানে রিপিট করে গেল, সেই কারণে 0 লেখার আর দরকার নেই। তাই 0-এর উপরে একটা পৌনঃপুনিক এবং 9-এর উপরেও একটা
পৌনঃপুনিক বা আবৃত দশমিক দিয়ে দিলাম। এইবার আমাদেরকে বের করতে হবে ঠিক এই যে ভাগফল এবং এই ভাগফল, এই দুই ভাগফলের মধ্যে আমাদেরকে কিন্তু দুটো অমূলদ সংখ্যা বের করতে হবে। তো এক্ষেত্রে দেখো ছোট কোনটা, এক্ষেত্রে কিন্তু দেখো ছোট হচ্ছে এইটা, কারণ এখানে 0 দশমিকের পরে সংখ্যা আছে, 4 আছে, কিন্তু এখানে 0 দশমিকের পরে কিন্তু 0ই আছে, সেই কারণে এটা ছোট এবং এটা হচ্ছে বড়। তাহলে আমরা লিখে নিচ্ছি দুটি ভিন্ন অমূলদ সংখ্যা। তাহলে এর থেকে বড় হতে হবে এবং এর থেকে ছোট হতে হবে। তো দেখো এর থেকে যদি বড় হয় তাহলে 0 পয়েন্ট, দেখো এখানে 4 আছে, তাহলে 4 এর ছোট লিখলেই হবে। ধরো 0.101001000, এরপরে ডট 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 হলো। আরেকটা কি হতে পারে, ধরো এখানে যেহেতু 4 আছে সেই কারণে 0 পয়েন্ট আমরা 2 লিখতে পারি, 20202000 ডট 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 ডট। তো বোঝা গেল 3/7 এবং 1/11 মধ্যে দুটো ভিন্ন অমূলদ সংখ্যা হচ্ছে এটা একটা এবং এটা একটা। ওকে, সাতের অঙ্কগুলো কি বলেছে, এখানে 4টে সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাগুলো মূলত না অমূলদ লিখতে হবে। তো আমরা জানি মূলত কোনগুলো এবং অমূলদ কোনগুলো। যেগুলোকে p/q আকারে প্রকাশ করা যাবে সেগুলো হচ্ছে মূলদ, এবং যাদের বর্গমূল করা যাবে না এবং যাদের দশমিক বিস্তারটা অসীম তাদেরকে আমরা অমূলদ বলবো। তো দেখো এখানে √47কে কিন্তু আমরা বর্গমূল করতে পারবো না, সেই কারণে এটা হচ্ছে অমূলদ সংখ্যা, অমূলদ। √625 কিন্তু বর্গমূল করা যায়, 625-এর বর্গমূল হচ্ছে 25, তো সেই কারণে এটা হচ্ছে মূলদ। $6.5757, দেখো এখানে 5757 আছে মানে এর পরেও কিন্তু 5757 এভাবে চলতেই থাকবে, তার মানে 5757 এই দুটো সংখ্যাই কিন্তু বারবার রিপিট হতে থাকবে। তো আমরা কি করব, 6.57 লিখে তার উপরে কিন্তু আমরা পৌনঃপুনিক বা আবৃত দশমিক দিয়ে দেব। তো এটাকে যদি আমরা ভাঙাই, দাগের উপরে সংখ্যাগুলো যেগুলো আছে সেগুলোকে লিখতে হবে, অর্থাৎ 657, 657, তার থেকে বিয়োগ হবে যার মাথায় আবৃত দশমিক বা পৌনঃপুনিক নেই। তো এখানে কিন্তু 6-এর মাথায় শুধু আবৃত দশমিক নেই, তো 6 বিয়োগ হয়ে যাবে। এরপরে দাগের নিচে দশমিকের ডান দিকে যার যার মাথায় পৌনঃপুনিক বা আবৃত দশমিক আছে ঠিক ততগুলো 9 বসবে, 9। তো 657 থেকে 6 গেলে 651/99। তো দেখো এটাকে কিন্তু p/q আকারে প্রকাশ করা গেল। 651কে যদি আমরা p ধরি এবং এই 99কে যদি q ধরি, তাহলে কিন্তু দেখো এই সংখ্যাটাকে কিন্তু p/q আকারে প্রকাশ করতে পারলাম, সেই কারণে এটা হবে মূলদ। তো এটা হবে মূলদ। এরপরে দেখো 1.1010010001 এবং এই ডট 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 গুলো আছে। যখনই দেখবে এখানে ডট 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 থাকবে তার মানে এটার কোনো নির্দিষ্ট উত্তর পাওয়া যাবে না, এই ভাগটা চলতেই থাকবে, সেই কারণে এটা কিন্তু মূলত হবে না, এটাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারবো না, সেই কারণে এটা হয়ে যাবে অমূলদ। তো এটা হয়ে যাবে অমূলদ। বোঝা গেল কোনগুলো মূলদ এবং কোনগুলো অমূলদ। তো এবার 8-এর দাগের অঙ্কগুলো কি আছে, এখানে 4টে সংখ্যা দেওয়া আছে, সেই সংখ্যাগুলোকে আমাদের সংখ্যা রেখায় স্থাপন করতে হবে। তো তার মধ্যে প্রথমের সংখ্যাটা কি আছে, 5.762। তো আমরা প্রথমেই একটা লাইন টেনে নেব সংখ্যা রেখায় স্থাপনের জন্য, আমরা আগে যা করেছি আমরা প্রথমে একটা লাইন টেনে নেব। এখানে হচ্ছে 0, এটা হচ্ছে -1 -2 -3,
এদিকে হচ্ছে 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। তো এইবার সংখ্যাটা ভালো মতো লক্ষ্য করবে, দেখো 5.762। তো আমরা প্রথমে এতগুলো সংখ্যাকে না ধরে আমরা প্রথমে দুটো সংখ্যাকে ধরবো, অর্থাৎ 5.7 কে ধরবো। তো এইবার 5.7 এর অবস্থানটা কোথায় হবে? 5-এর পরে এবং 6-এর আগে, অর্থাৎ এই 5-এর পরে এবং 6-এর ঠিক আগে, তার মানে এই 5 এবং 6-এর ঠিক মাঝখানে কোনো জায়গায় এই 5.7 এর অবস্থানটা হবে। তো আমরা আরেকটা সংখ্যা রেখা টেনে নেব। তো সংখ্যা রেখার এই পাশে আমরা লিখবো, দেখো যার যার মাঝখানে এই সংখ্যাটা হবে, অর্থাৎ 5-এর পরে এবং 6-এর আগে। তো আমরা এই সংখ্যা রেখার বাম দিকে লিখবো হচ্ছে 5 এবং ডান দিকে লিখবো হচ্ছে 6। এরপরে আমরা এর মাঝখানে 9টা দাগ কাটবো, 9টা ঘর আমরা এর মাঝখানে কাটবো। 1 2 3 4 5 6 7 8 9। তো এই প্রথমের ঘরটায় আমরা লিখবো দশমিক দিয়ে, যেমন ঠিক এইখানে 5.7 আছে, এরকম দশমিক দিয়ে আমরা প্রথমে লিখবো 5.1, পরের ঘরটা হবে 5.2, পরেরটা হবে 5.3, পরেরটা হবে 5.4, পরেরটা হবে 5.5, পরেরটা হবে 5.6, পরেরটা 5.7, এটা হচ্ছে 5.8, এটা হচ্ছে 5.9। তো এবার আমাদের 5.7 কিন্তু এখানে বেরিয়ে গেছে, দেখো এটা হচ্ছে 5.7। তো এইবার কি করব, আমরা প্রথমে আমরা দুটো নিয়েছিলাম, এবার আমরা তিনটে নেব। দেখো তাহলে 5.7 কিন্তু আমরা পেয়ে গেছি। এইবার আমাদের এই 5 আরেকটা আমরা সংখ্যা রেখা টানবো। এইবার আমরা এখানে এই দিকে বাম দিকে লিখবো হচ্ছে 5.7 এবং ঠিক তার ডান দিকে লিখবো হচ্ছে 5.8, এটাকে 5.8। তো এর মাঝখানেও কিন্তু আমরা 9টা ঘর কাটবো, 1 2 3 4 5 6 7 8 9। তো আমরা 5.7 লিখেছি, তো আমরা 5.7 লিখবো, সাথে লিখবো হচ্ছে 1, 5.71, এটা হবে 5.72, এটা হবে 5.73, এটা হবে 5.74, এটা হবে 5.75, এটা হবে 5.76, এটা হবে 5.77, এটা হবে 5.78, এটা হবে 5.79। তো আমরা দেখো 5.76 কোথায় আছে, 5.76 ঠিক এইখানে। তো আমাদের আরেকটা সংখ্যা রেখা টানতে হবে। তো এই সংখ্যা রেখার বাম দিকে আমরা লিখবো হচ্ছে 5.76 এবং ডান দিকে লিখবো হচ্ছে এই 5.77 কে। তো ঠিক একইভাবে আমরা এইখানে 9টা ঘর কেটে নেব, 1 2 3 4 5 6 7 8 9। তো এই ঘরটা কি হবে, 5.761, এটা হবে 5.762, এটা হবে 5.763, এটা হবে 5.764, এটা হবে 5.765, এটা হবে 5.766, এটা হবে 5.767, এটা হবে 5.768, এটা হবে 5.769। তো আমাদেরকে দেখো যেটা বের করতে বলেছে 5.762, সেটা কিন্তু 5.762 আমাদের ঠিক এই জায়গায় আমরা পেয়ে গেলাম। তো এই জায়গাটাকে আমরা গোল করে দেব, গোল করে ইন্ডিকেট করে দেব। এইবার আমাদেরকে কি করতে হবে, দেখো
প্রথমে দেখো আমি দাগ দিয়ে রেখেছি কিন্তু এখানে যে দুটো ঘরের মাঝখানে হবে, তো আমরা 5টাকে লিখেছি এদিকে এবং 6টাকে লিখেছি আমরা এইদিকে। তো এই 5-এর থেকে একটা সংখ্যা রেখা আমরা এদিকে টানবো এবং 6-এর থেকে একটা সংখ্যা লাইন আমরা এদিকে টানবো। এবার 5.7 আমরা এখানে লিখেছিলাম নিচের লাইনে দেখো, এবং 5.8 আমরা এইদিকে লিখেছিলাম। তো 5.7 থেকে আমরা এইদিকে একটা টানবো এবং 5.8 থেকে আমরা এইদিকে একটা টানবো। এবার 5.76 আমরা এই পারে লিখেছিলাম, সেই কারণে এখানে টানলাম, এবং 5.77 এখানে লিখেছিলাম, তাই এই দিকে টানলাম। বোঝা গেল? তো এই হয়ে গেল তোমাদের 5.762 কে সংখ্যা রেখায় স্থাপন। এবার 2 নম্বরটা কি আছে, 2.321। তো প্রথমেই আমরা একটা সংখ্যা রেখা টানবো, 0 -1 -2 -3। তো এই দিক থেকে 1 2 3 4, 1 2 3 4। তো এবার আমরা প্রথমের দুটো নেব, অর্থাৎ 2.3। এই 2.3 এর অবস্থান কোথায় হবে? 2 এর পরে এবং 3 এর আগে, অর্থাৎ 2 এর পরে এবং 3 এর আগে, ঠিক এই মাঝখান জায়গাটায় কোনো জায়গায় হবে। তো আমরা আরেকটা সংখ্যা রেখা নিয়ে নেব। তো এই সংখ্যা রেখার বাম দিকে লিখবো আমরা 2 এবং ডান দিকে লিখবো আমরা 3, এবং ভেতরে আমরা 9টা ঘর কেটে নেব। 1 2 3 4 5 6 7 8 9। তো আমরা প্রথমে কি লিখবো, 2.1, পরে 2.2, 2.3, 2.4, 2.5, 2.6, 2.7, 2.8, 2.9। তো দেখো 2.3 কোথায়? এইখানে 2.3। তো আমরা আরেকটা সংখ্যা রেখে নেব। তো এই সংখ্যা রেখার বাম দিকে আমরা লিখবো 2.3 এবং ডান দিকে লিখবো 2.4, 2.3 এবং এদিকে লিখবো 2.4। তো মাঝখানে আমরা 9টা দাগ কেটে নেব। 1 2 3 4 5 6 7 8 9। তো প্রথমেরটা কি হবে, 2.31, 2.32, 2.33, 2.34, 2.35, 2.36, 2.37, 2.38 এবং 2.39। এবার দেখো তিনটে ঘর যদি আমরা নেই, 2.32, তো 2.32 কিন্তু এইখানে। তো এরপরে আমরা আরেকটা সংখ্যা রেখা নিয়ে নেব। তো এই সংখ্যা রেখার বাম দিকে আমরা লিখব 2.32 এবং ডান দিকে লিখব 2.33। তো মাঝখানে আমরা 9টা দাগ কাটবো। 1 2 3 4 5 6 7 8 9। তো আমরা এখানে কি লিখবো, প্রথমে 2.321, 2.322, 2.323, 2.324, 2.325, 2.326, 2.327, 2.328, 2.329। তো দেখো আমাদেরকে যেটা বের করতে বলা হয়েছে 2.321, অর্থাৎ 2.321, সেটাকে কিন্তু আমরা এইখানে পেয়ে গেলাম। তো এই জায়গাটাকে আমাদের ইন্ডিকেট করে দিতে হবে, 2.321, এটাকে আমরা ইন্ডিকেট করে দিলাম। এবার দেখো এখানে 2, অর্থাৎ 2 এর থেকে একটা সংখ্যা রেখা এদিকে আসবে এবং 3 এর থেকে একটা এদিকে যাবে। 2.3 তার থেকে একটা এদিকে আসবে,
2.4 থেকে একটা এই দিকে যাবে, এবার 2.3 থেকে একটা এদিকে আসবে এবং 2.33 থেকে একটা এদিকে যাবে। তো বোঝা গেল। তো এই হয়ে গেল তোমাদের 8 দাগের 2 নম্বর অঙ্ক, অর্থাৎ 2.321 কে সংখ্যা রেখায় স্থাপন। 3 নম্বরটা কি বলেছে, 1.052। তো আমরা প্রথমে একটা সংখ্যা রেখা টানবো, 0 -1 -2 1 2 3 4 1 2। তো প্রথমে আমরা দুটো ঘরকে নেব, অর্থাৎ 1.0 কে নেব। তো 1.0 অবস্থান হবে 1 এবং 2 এর ঠিক মাঝখানে, এই 1 এবং এই 2 এর মাঝখানে। তো আমরা আরেকটা সংখ্যা রেখা টানবো, তো সংখ্যা রেখার বাম দিকে আমরা লিখবো হচ্ছে 1 এবং ডান দিকে লিখবো হচ্ছে 2। এর মাঝখানে আমরা ঘর টানবো হচ্ছে 9টা, 1 2 3 4 5 6 7 8 9। তো 1 এর পরে কিছু নেই মানে এখানে আমরা 1.0 দিতে পারি এবং 2 এর পরে কিছু নেই মানে 2.0 দিতে পারি। তো এই 1 এর পরের ঘরটা কি হবে, 1.1, এটা হবে 1.2, এটা হবে 1.3, এটা 1.4, এটা 1.5, এটা 1.6, 1.7, 1.8, 1.9। তো এবার আমরা দেখো এই 1.0 কে কিন্তু আমরা পেয়ে গেছি। এইবার আমাদের এই ঘরটা এবং এই ঘরটা নিয়ে কাজ করতে হবে। তো আমরা আরেকটা সংখ্যা রেখা নিয়ে নেব, তো সংখ্যা রেখার বাম দিকে লিখবো হচ্ছে 1.0 এবং ডান দিকে লিখবো হচ্ছে 1.1। তো তার মাঝখানে আমরা 9টা ঘর টানবো, 1 2 3 4 5 6 7 8 9। তো প্রথম ঘরটা কি হবে, 1.01, পরেরটা 1.02, পরেরটা 1.03, পরেরটা 1.04, পরেরটা হবে 1.05, পরেরটা 1.06, পরেরটা 1.07, পরেরটা 1.08 এবং এটা 1.09। তো এবার দেখো আমরা কিন্তু 1.05 অবধি পেয়ে গেছি, এটা হচ্ছে 1.05 আর এর ডান দিকের ঘর কোনটা 1.06। তো আমরা আরেকটা সংখ্যা রেখা টানবো, তো এর বাম দিকে আমরা লিখবো 1.05 এবং ডান দিকে লিখবো 1.06। তো মাঝখানে আমরা 9টা ঘর নিয়ে নেব, 1 2 3 4 5 6 7 8 9। তো প্রথম ঘরটা কি হবে, 1.051, পরেরটা হবে 1.052, পরেরটা হবে 1.053, পরেরটা হবে 1.054, পরেরটা হবে 1.055, পরেরটা হবে 1.056, পরেরটা হবে 1.057, পরেরটা হবে 1.058, পরেরটা হবে 1.059। তো আমাদেরকে যেটা বের করতে বলা হয়েছে 1.052, এইখানে কিন্তু আমরা 1.052 কে পেয়ে গেছি। তো এই জায়গাটা আমরা গোল করে দেব। তো বোঝা গেল। তো এই হয়ে গেল তোমাদের 8 দাগের 3 নম্বর, 1.052 কে সংখ্যা রেখায় স্থাপন। তো 8 4 নম্বর অঙ্কটা আমি তোমাদের করাচ্ছি না, এটা তোমাদের হোমওয়ার্ক থাকছে। তো যদি কারো এই অঙ্কটা করতে বা বুঝতে অসুবিধা হয় তো তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের এই অঙ্কটা নিয়ে আলাদা একটা ভিডিও বানিয়ে তোমাদের করিয়ে দেবো। ওকে।